ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সামনেই পরীক্ষার জন্য অবশ্যই সকলে নিশ্চয়ই ভালো করে প্রস্তুতি নিচ্ছ। এপ্রিলের 2 তারিখে তোমাদের আসন্ন বাংলা পরীক্ষা। তো এবারে পরীক্ষায় তোমাদের বাংলায় 3টি গল্প পাঠ্য হিসেবে আছে। তার মধ্যে প্রথমটি হলো কর্তার ভূত। কর্তার ভূত গল্প থেকে তোমরা যে প্রশ্নগুলি সম্ভাব্য হিসেবে করতে পারো আমি সেগুলো নিয়ে তোমাদের বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হিসেবে তোমরা করতে পারো, ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। এখানে কে কাদের অবোধ বলেছেন, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। অথবা এই পংক্তিটি তুলেই তোমাকে প্রশ্ন আসতে পারে, অবোধ কারা, তাদের ওপর ধরা ছাড়া নির্ভর করছে কিভাবে তা বুঝিয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করতে পারো, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি। এই উক্তির প্রেক্ষিত বিষয়টি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হতে পারে, কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী, তা ব্যাখ্যা করো। অথবা এর সঙ্গে এই প্রশ্নটি আবার একটু ঘুরিয়ে আসতে পারে, কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি একটি সামাজিক বক্তব্য সম্বলিত রূপক কাহিনী, তা আলোচনা করো বা ব্যাখ্যা সহ লেখো। এই গল্প প্রসঙ্গে তোমাদের এই প্রশ্নগুলি করলেই হবে। দ্বিতীয়ত যে গল্পটি তোমাদের পাঠ্য সেটি হলো তেলেনাপোতা আবিষ্কার। তেলেনাপোতা আবিষ্কার যে গল্পটি, সেই গল্পের সম্ভাব্য কিছু প্রশ্ন আমি তোমাদের বলছি। প্রথম প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি অবলম্বনে গল্প কথকের সঙ্গে যামিনীর প্রথম সাক্ষাৎ দৃশ্যটি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, যামিনীকে তার মা 3 জনের আসার খবর পেয়ে অস্থির হয়ে উঠেছিলেন কেন? তৃতীয় প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করতে পারো, মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই। এ কথা কার মনে হবে, এই কথা মনে হওয়ার কারণ কি? 4 নম্বর প্রশ্ন হিসেবে করতে পারো, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? 5 নম্বর প্রশ্ন হিসেবে তুমি তৈরি করতে পারো, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে এই গল্পের গল্প কথকের চরিত্র। এবং আরেকটিও তৈরি করে রাখতে পারো, তা হলো ছোট গল্প হিসেবে তেলেনাপোতা আবিষ্কার রচনাটি কতখানি সার্থক তা পর্যালোচনা করো। এরপরে তোমাদের আলোচিত যে গল্পটি সেটি হলো ডাকাতের মা। ডাকাতের মা গল্পে তোমরা যে প্রশ্নগুলি তৈরি করতে পারো তার মধ্যে প্রথম প্রশ্ন, এ কি কম দুঃখের কথা, প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এ কথা বলার কারণ আলোচনা করো। এটি প্রথম প্রশ্ন হিসেবে করতে পারো। দ্বিতীয় প্রশ্ন, এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা। এই লাইনটি বা পংক্তিটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এটি তুলে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। প্রথমত এই পংক্তিটি ব্যবহার করে প্রশ্ন আসতে পারে, এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা, প্রসঙ্গ সহ মন্তব্যটি আলোচনা করো। এই প্রসঙ্গেই দ্বিতীয়ত প্রশ্ন আসতে পারে, এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা, কোন ব্যাপারটার কথা বলা হয়েছে
সে কিভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল তা আলোচনা করো। আবার এই প্রশ্নও আসতে পারে, শৌখিক কোন ব্যাপারটা কিভাবে বুঝলো, এরপর তার মনোভাব কি হয়েছিল। পরবর্তী যে প্রশ্নটি ডাকাতের মা গল্প থেকে তোমরা তৈরি করতে পারো তা হলো ডাকাতের মা গল্পের সৌখীর চরিত্র, তার মায়ের চরিত্র। এই চরিত্রগুলি একটু তৈরি করে রাখতে পারো। সেখানে যদি কোনো প্রশ্নের অংশ হিসেবে প্রশ্ন যে থাকে, অর্থাৎ পার্ট কোয়েশ্চেন যাকে আমরা বলি, সেগুলো লিখতে তোমাদের সুবিধা হবে। এরপরে আলোচিত তোমাদের পাঠ্য প্রবন্ধ, তার মধ্যে তোমাদের গ্যালিলিও আছে, সত্যেন্দ্রনাথ বসু রচিত। তো গ্যালিলিও প্রবন্ধ থেকে তোমরা সম্ভাব্য যে প্রশ্নগুলি করতে পারো, প্রথমত গ্যালিলিওর ছাত্র জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা যা জানো লেখো। এটি সম্পূর্ণ একটি 5 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে, যদি আসে। দ্বিতীয়ত 1609 সালে ঘটল একটি নতুন ব্যাপার। 1609 সালে ঘটা নতুন ব্যাপারটি উল্লেখ করে এই সূত্রে কোন ঘটনা গ্যালিলিওকে আমোদ দিয়েছিল তা লেখো। এই প্রশ্নটি তৈরি করতে পারো। পরবর্তী, নিজের দূরবীন দিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন। দূরবীনের সাহায্যে গ্যালিলিও কি কি আবিষ্কার করলেন, সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন। অথবা এই প্রশ্নটি, এই পংক্তিটি ব্যবহার করে তোমার আরেকভাবে আসতে পারে, নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন। গ্যালিলিও কি কি আবিষ্কার করলেন, এই সব আবিষ্কার সনাতনপন্থীদের মধ্যে কি প্রভাব ফেলল, এই প্রশ্নটি তোমরা করতে পারো। আর 3 নম্বর প্রশ্ন হিসেবে, ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সাথে গ্যালিলিওর বিরোধের কারণ কি। গ্যালিলিওর জীবনের শেষ 9 বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও। এবং আরেকটি প্রশ্ন, ভেনিসের কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল। কার কদর বাড়ে, এই কদর বাড়ার কারণ ও পরিণাম উল্লেখ করো। গ্যালিলিও থেকে তোমরা এই প্রশ্নগুলি করতে পারো। একাদশ শ্রেণীর বাংলার সাজেশন আলোচনা প্রসঙ্গে এবার তোমাদের জানাবো গুরু, যেটা তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের গল্প। গুরু এটি গল্প নয়, তো নাটক। এই নাটকে যে সম্ভাব্য প্রশ্নগুলি তোমরা করবে তার মধ্যে প্রথমত, পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না। মন্তব্যটির প্রসঙ্গ ও তাৎপর্য আলোচনা করো। এই প্রসঙ্গেই এটি আবার এভাবেও আসতে পারে, কাকে কেন অচলায়তনের কোথাও ধরবে না। দ্বিতীয় প্রশ্ন হিসেবে তোমরা করতে পারো, তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই। এখানে কার সাহসের কথা বলা হয়েছে, সে কিভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল, উপাধ্যায় মশাইয়ের মুখে কথা নেই কেন। পরবর্তী যে প্রশ্নটি তোমরা তৈরি করতে পারো তা হলো, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি। এই পংক্তিটি ব্যবহার করে কিন্তু তোমাদের নানা রকমভাবে প্রশ্ন আসতে পারে। মন্তব্যটি শুনে শ্রোতার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল, এটি প্রশ্ন হতে পারে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও, এটি প্রশ্ন হতে পারে। পরবর্তী যে প্রশ্নটি তোমরা করবে সেখানে, শুনেছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে।
শিক্ষায়তন কিভাবে অচলায়তনে পরিণত হয়েছিল, সেখানে কারা লড়াই করতে এসেছিল এবং কেন, এই প্রশ্নটি তোমরা তৈরি করতে পারো। পরবর্তী, আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি। বক্তাকে কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বক্তা একথা বলেছেন? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? পরবর্তী প্রশ্ন, ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছয় না। কার সম্পর্কে কে একথা বলেছেন? এ বক্তব্যের তাৎপর্য কী? অথবা এরকমও প্রশ্ন হতে পারে পংক্তিটি তুলে, সেখানে তলোয়ার না পৌঁছানোর কারণ কি? এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করবে এবং গুরু নাটকের সঙ্গীত বা মোট কটি গান আছে, শেষ গানটি কার জন্য গাওয়া হয়েছে এবং তার মর্মার্থ আলোচনা করো বা মর্মার্থ লেখো। এই প্রসঙ্গটিও তোমরা প্রশ্ন হিসেবে তৈরি করতে পারো। এছাড়া যেরকম কোন ঘটনাটিকে তোমার সর্বাপেক্ষা চিত্তাকর্ষক বলে মনে হয়েছে তা লেখো, এই প্রশ্নটি করতে পারো। আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই, এই গান কারা গেয়েছে? গান প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কিভাবে তাদের গানে ভাষা পেয়েছে? গুরু থেকে এই প্রশ্নগুলি তোমাদের সম্ভাব্য, আলোচিত এবং গুরুত্বপূর্ণ সম্ভাব্য কবিতার যে প্রশ্নগুলি তোমাদের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, সেগুলি নিয়ে আমি আজকে তোমাদের এই ভিডিওতে বলব। আশা করি তোমাদের প্রশ্নগুলি পরীক্ষার প্রস্তুতির জন্য কাজে লাগবে। কবিতার মধ্যে তোমাদের 3টি কবিতা পাঠ্য: নীলধ্বজের প্রতি জনা, নুন এবং বাড়ির কাছে আরশিনগর। প্রথমে আমি আলোচনা করছি নীলধ্বজের প্রতি জনা কবিতাটির সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে। এই কবিতায় প্রথম প্রশ্ন হিসেবে তোমরা করতে পারো, ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। বক্তা এখানে কোন জ্বালা ভুলতে চেয়েছেন? শেষ পর্যন্ত কিভাবে এই জ্বালা থেকে তিনি মুক্তি খুঁজেছেন? দ্বিতীয়ত যে প্রশ্নটি তোমরা করতে পারো এখানে, সেটি হলো, বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র যবে হায়। মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটিতে যে পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ করা হয়েছে তার বিস্তৃত বর্ণনা দাও। তৃতীয়ত, মহারথী প্রথা কি হে এই মহারথী? বক্তার এই ধরনের মন্তব্যের যৌক্তিকতা আলোচনা করো। চতুর্থত যে প্রশ্নটি তোমরা তৈরি করবে, কিন্তু বৃথা এ গঞ্জনা, গুরুজন তুমি পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে। এই পংক্তিটি উল্লেখ করে কিন্তু তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। বিশেষত কিন্তু বৃথা এ গঞ্জনা এই পংক্তিটি খুবই গুরুত্বপূর্ণ। বক্তার এই আক্ষেপ কেন? এ বিষয়ে তার প্রতিক্রিয়া কী ছিল? অথবা আসতে পারে, বক্তাকে তিনি কাকে গঞ্জনা করতে চেয়েছেন, কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা? পরবর্তী যে প্রশ্নটি তোমরা করতে পারো, নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে, তা হল, হায় পাগলিনী জনা। পাঠ্যপত্র অনুসরণে পাগলিনী জনার চরিত্র বিশ্লেষণ করো। জনার চরিত্রটি এখানে পড়বে। এর পরবর্তী যে কবিতাটি তোমাদের পাঠ্য, লালন ফকিরের বাড়ির কাছে আরশিনগর। বাড়ির কাছে আরশিনগর কবিতায় তোমরা যে প্রশ্নগুলি তৈরি করবে
তার মধ্যে প্রথমত, বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। আরশিনগরে থাকা পড়শির পরিচয় দাও। কবির সঙ্গে এই পড়শির সম্পর্ক আলোচনা করো। অথবা এই পংক্তিটি তুলে অন্য প্রশ্নও আসতে পারে। পড়শি বলতে কবি কাকে বুঝিয়েছেন? বক্তা তার পড়শিকে দেখতে পাচ্ছেন না কেন, তা কবিতা অবলম্বনে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আমি বাঞ্ছা করি দেখব তারি। কবি কি বাঞ্ছা করেছেন এবং কেন? অথবা এই পংক্তিটি তুলে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে অন্য, যেমন বক্তা কাকে দেখতে চান, কিভাবে তার দর্শন পাওয়া যাবে, এটিও আসতে পারে। পরবর্তী যে প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণ তা হলো, ক্ষণেক থাকে শূন্যের উপর, ক্ষণেক ভাসে নীরে। প্রসঙ্গ উল্লেখ করে এই মন্তব্যের আলোকে কবির মানসিকতা বিশ্লেষণ করো। অথবা পরবর্তী যে প্রশ্নটি তোমরা করবে সেটি হলো, তবু লক্ষ যোজন ফাঁকড়ে কার সঙ্গে এই ব্যবধান, একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কী? অথবা এই পংক্তিটি উল্লেখ করে তোমার অন্য প্রশ্নও হতে পারে, তবু লক্ষ যোজন ফাঁকড়ে কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক, একত্র থেকেও এই দূরত্বের কারণ কী? অথবা লক্ষ যোজন ফাঁক বলতে কবি কি বুঝিয়েছেন? এইভাবে বিভিন্নভাবে এই পংক্তিটি ব্যবহার করে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাই তোমরাও সব রকমভাবে তৈরি থেকো। পরবর্তী যে প্রশ্নটি উল্লেখযোগ্য এক্ষেত্রে, বাড়ির কাছে আরশিনগর কবিতায় রূপকের আড়ালে কবির যে ধর্ম ভাবনার প্রকাশ ঘটেছে তা লেখো। এটি গুরুত্বপূর্ণ। এবং বাড়ির কাছে আরশিনগর থেকে এই প্রশ্নগুলি করলেই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করা হয়ে যাবে। আমি বাঞ্ছা করি দেখব তারি, বক্তা কাকে দেখতে চান, কিভাবে তার দর্শন পাওয়া যায়। পরবর্তী যে কবিতাটি তোমাদের পাঠ্য সেটি হলো নুন, জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি। নুন কবিতাটি যখন তোমরা পড়বে, প্রত্যেকটি আগে একটা কথা বলে নিই, তোমরা যখন যে কবিতার বা যে পাঠ্য গল্পের প্রশ্ন করতে যাবে, খুব ভালো করে তার আগে কবিতাটি ভালো করে বুঝে নেবে বা পাঠ্য গল্পটা ভালো করে পড়ে নেবে, তাহলে প্রশ্নগুলো তৈরি করতে তোমাদের সুবিধা হবে। তো নুন কবিতা থেকে যে প্রশ্নগুলি তো করবে, আমরা তো অল্পে খুশি, অল্পেতে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। অথবা এই লাইনটা তুলেই বা এই পংক্তিটি ব্যবহার করে প্রশ্ন হতে পারে, আমরা তো অল্পে খুশি, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন, এই অল্পে খুশি হওয়ার তাৎপর্য কী? অথবা বক্তার জীবন চরিত্রের কিরূপ পরিচয় এই কবিতায় ফুটে উঠেছে, এই প্রশ্নটি খুব ভালো করে এটি তোমরা তৈরি করো। পরবর্তী যে প্রশ্ন, সেখানে আমরা দেখছি সব দিন হয় না বাজার, কোন কবিতার অংশ? এই কবিতায় শ্রমজীবী মানুষদের জীবন চিত্রের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। এই প্রসঙ্গে পরবর্তী যে প্রশ্ন, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, কবির এই মন্তব্যের যথার্থ আলোচনা করো। এরপরে তোমরা তৈরি করতে পারো, আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা এটি এভাবেও আসতে পারে, রাগকে নিয়ন্ত্রণ না করে কবি তার মাথায় চড়ে কাকে কি বার্তা দিতে চান। এবং নুন কবিতায় নিম্নবিত্ত সমাজের মানুষের যে দুঃখ যন্ত্রণা ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। আর সর্বোপরি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে
কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত। অথবা এই পংক্তিটি দিয়ে আসতে পারে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে বলেছে, এ দাবি কার কাছে, কেন। অথবা আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক নুন কবিতা অবলম্বনে, এই দাবির যৌক্তিকতা বিচার করো। কবিতায় তোমাদের এই তিনটি যে আলোচিত কবিতা এবং দুটি কবিতা, একটি পত্রকাব্য, তো এই তিনটি থেকে তোমাদের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। আশা করি তোমরা উপকৃত হবে। ভালোভাবে এগুলির অনুশীলন করো, পরীক্ষা নিশ্চয়ই তোমাদের ভালো হবে। সকলের জন্য শুভকামনা রইল। আজ এই পর্যন্ত।